নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিহারে ভোটের সুবাদে একটি পুরনো লব্জ আবার নতুন করে তার স্বমহিমায় ফিরে এসেছে, জঙ্গল রাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নাড্ডা, যেই এখানে আসুন না কেন, তিনি একবার করে লালুর আমলে বিহারে কী ধরনের জঙ্গল রাজ প্রতিষ্ঠিত হয়েছিল তা স্মরণ করিয়ে দিয়ে এখনকার ভোটারদের বলছেন, খবরদার ওই রাজত্ব ফিরিয়ে আনার মতো ভুল আর করবেন না। এখন এই যে জঙ্গল রাজ কথাটি বলে লালুর পুত্রকে কতটা বেকায়দায় ফেলা যাবে তা নিয়ে ঘোরতর সন্দেহ আছে। প্রথম কথা, সিনস অফ ফাদার ভিজিট দেয়ার সানস বলে ইংরেজিতে একটা প্রবাদ আছে, কিন্তু তার অর্থ এই নয় লালুর জঙ্গল রাজের উত্তরাধিকারী তো তার পুত্র রাজনৈতিকভাবে তেজস্বী যাদব হতেই পারেন না। কেননা তেজস্বী নিজে এর আগে একাধিক নির্বাচনে জিতেছেন। একটা ক্ষুদ্র সময়ের জন্য তিনি এ রাজ্যের উপমুখ্যমন্ত্রীও হয়েছিলেন, যখন আমাদের নীতিশ কুমার এনডিএ ত্যাগ করে ফের আরজেডির সঙ্গে হাত মিলিয়েছিলেন আরেক ধরনের কোয়ালিশনের পরীক্ষা করতে। এবং উপমুখ্যমন্ত্রী হিসেবে যে কয়েক মাস তেজস্বী কাজ করেছেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কয়েক লক্ষ লোককে চাকরি দেওয়া। কিন্তু তিনি দুর্নীতি করেছেন বা গুন্ডাদের পুষেছেন বা কোনোভাবে তার জাতিগত যে পরিচয়, সেই পরিচয়টাকে অন্যের উপর দিয়ে চাপানোর চেষ্টা করেছেন, এমন কোনো অভিযোগ নেই। দ্বিতীয়ত, জঙ্গল রাজ যদি ধরে নিই আক্ষরিক অর্থে লালুর জমানার সঙ্গে তুলনীয়, তাহলেও তো সেটা শেষ হয়ে গেছে 20 বছর আগে। অর্থাৎ বিহারে এমন একটা প্রজন্ম এখন মাথা তুলে দাঁড়িয়েছে যাদের বয়স 18, 19, 20, তারা তো এই জঙ্গলরাজ দেখেনি। বস্তুত যাদের বয়স 30 বা তার চাইতে কম, তাদের কারুর কাছেই জঙ্গলরাজ আর নিজস্ব স্মৃতির মধ্যে কোনো অধ্যায় হিসেবে চিহ্নিতই হয় না। তবুও বিজেপি নেতারা খুব কর্কশভাবে আর নীতিশ কুমার খুব মোলায়েম করে সেই জঙ্গলরাজের কথা ভোটারদের স্মরণ করিয়ে দিচ্ছেন, কেননা এছাড়া তাদের সত্যিই আর কিছু করণীয় নেই। কেননা তারা নিজেরাই তো 20 বছর ধরে ক্ষমতায় আছেন। অতএব নিজেদের কৃতকর্ম ফিরিস্তি বাদ দিলে প্রতিপক্ষকে যদি আক্রমণ করতে হয়, তাহলে এখনও সেই আক্রমণের একমাত্র লক্ষ্য হয়ে গেছেন বাড়িতে বসে থাকা অসুস্থ লালু প্রসাদ যাদব। এই বিহারের রাজনীতিতে দীর্ঘ কয়েকটি দশক ধরে আমার মনে হয় মাত্র 2জন কাল্ট ফিগার হিসেবে উঠে এসেছেন। দুজনেই একদা সহকর্মী, সহপাঠী ছিলেন এবং দুজনেরই রাজনৈতিক দীক্ষা হয়েছিল জয়প্রকাশ নারায়ণের হাতে, তারপরে জর্জ ফার্নান্ডেজের হাতে। এবং এই দুজনই কিন্তু এখনও পর্যন্ত, একজনের বয়স 74, আরেকজনের বয়স 77, তারাই কিন্তু বিহার রাজনীতির 2 ভরকেন্দ্র হিসেবে এখনও এই মগধ ধামে বিরাজ করছেন। এবং 2025-এর ভোট কি হবে, একজন সামনে থেকে আরেকজন আড়াল থেকে তার উপরে প্রভাব ফেলছেন লালু প্রসাদ যাদব আর নীতিশ কুমারই। কিন্তু লালুর অবস্থাটা এখন ঠিক কি? তার বয়স হয়েছে 77, শরীরের দুর্বলতা, শারীরিক দুর্বলতা নিয়ে তিনি এমন ব্যতিব্যস্ত
যে এখন আর তিনি সক্রিয় রাজনীতির কেন্দ্রেই থাকেন না, কিন্তু লালু এবং আরজেডি এমনভাবে সমার্থক হয়ে গেছে যে তিনি না থেকেও গোটা দল এবং বৃহদার্থে গোটা নির্বাচনের উপর তার নিজস্ব ছায়া বিস্তার করে রয়েছে। এখন তিনি এমন একজন নেতা যিনি বাড়ি আর হাসপাতাল করেন, বিশেষ করে তার কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার পর থেকে তার শরীর একেবারেই ভেঙে পড়েছে, কিন্তু তাকে বাদ দিয়ে বিহার নির্বাচন সম্পূর্ণ হয় না। 1990 সালের 10ই মার্চ লালু এই বিহারের 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং তিনিই প্রথম রাজভবনের বাইরে খোলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেন। তখন তার বয়স ছিল মাত্র 42, কিন্তু তার আগেই 1 দশক ধরে তিনি রাজনীতিতে সক্রিয়, অন্তত 4টি বড় নির্বাচনে জিতেও গেছেন, 2বার লোকসভায় 77 এবং 89 সালে, এবং 2বার বিহার বিধানসভায় 1980 ও 1985-তে। পাটনার বিস্তীর্ণ গান্ধী ময়দানে সেদিনকে লালুর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে রেকর্ড ভিড় হয়েছিল। সকলেই তাকিয়েছিলেন রাজ্যের এই নবীন মুখ্যমন্ত্রীদের দিকে। এখন তার প্রশাসনের শুরুর দিকে যখন আমরাও এই বিহারে যাতায়াত করতাম, তখন তার প্রশাসনিক শৈলী দেখে চমৎকৃত না হয়ে কোনো উপায় ছিল না। যেমন তিনি হঠাৎ হঠাৎ স্কুল পরিদর্শন করতে চলে যেতেন, আমলাদের প্রকাশ্যে ভর্ৎসনা করতেন, অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। গরিব গুরব ছেলেপিলেদের সঙ্গে বসে যেখানে সেখানে খেতে শুরু করে দিতেন, হাতে মেগাফোন নিয়ে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করতেন, কিংবা একেবারে গ্রামের সালিশি সভার স্টাইলে চৌপালের আদলে তিনি মন্ত্রিসভার বৈঠক পরিচালনা করতেন। এসব এমন ঘটনা এবং এমন দৃশ্য যা বিহার কেন তার আগে ভারতবর্ষে কোনো রাজ্য দেখেনি। ফলে লালু প্রসাদ যখন মুখ্যমন্ত্রী হলেন, তার সঙ্গে সঙ্গে বিহারের রাজনীতিতে শুরু হলো এক নতুন অধ্যায়ের সংযোজন। লালুর এজেন্ডা ছিল স্পষ্টতই একটা, সেটা হলো নিজেকে তিনি গড়ে তুলেছিলেন পিছড়া বর্গ অর্থাৎ পিছিয়ে পড়া শ্রেণীর প্রতিনিধিত্বকারী এক নেতা হিসেবে। এমন এক সামাজিক শক্তি যারা ক্ষমতার কাছাকাছি পৌঁছলেও এতদিন খণ্ডিত অবস্থায় তাদের নিজেদের দখল প্রশাসনের উপর কিছুতেই প্রতিষ্ঠা করতে পারেননি। অনেকে তখন বলতেন লালু হলেন এক রাজনৈতিক রবিনহুড, যিনি উচ্চবর্ণের কণ্ঠস্বর কেড়ে নিয়ে তা ফিরিয়ে দিচ্ছেন গরিব ও বঞ্চিতদের হাতে। সে সময় তিনি মৈথিলি ভাষাকে সরকারি স্বীকৃতি থেকে বাদ দেওয়ার মতো সাহসী পদক্ষেপ নিয়েছিলেন, কেননা লালুর চোখে সেই ভাষা ছিল সংস্কৃত নির্ভর ব্রাহ্মণ্যবাদী একটা ভাষা। যদিও উত্তর বিহারের প্রধান কথ্য ভাষা সেদিনও ছিল মৈথিলি, আজও রয়ে গেছে মৈথিলি। তিনি যখন এই রাজনৈতিক যে চালু স্থিতাবস্থা সেটাকে একেবারে গায়ের জোরে ওলটপালট করে দিচ্ছেন এবং তার বিকল্প হিসেবে সামন্ততান্ত্রিক একটা মনোভাবের জায়গায় সমতাভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বলছেন, তখন কিন্তু তিনি শুধু
স্লোগান দেওয়ার জন্য এসব কথা বলতেন না, বলতেন যা, বিশ্বাসও করতেন তাই, এবং সেই বিশ্বাসকে রূপায়িত করার জন্য যা করার তাই করতেন। এর ফল হয়েছিল দ্বিবিধ। প্রথমত, যে আপার কাস্ট ডমিনেশনে বিহার কার্যত স্বাধীনতার পর থেকেই অধীনস্থ ছিল, তারা জায়গাটা শূন্য করে দিল, কিন্তু তাদের বদলে লালুর জমানায় তৈরি হলো পিছড়া বর্গের মধ্যে আরেক নতুন অভিজাত গোষ্ঠী, যাকে বলা হবে একটা এলিট গোষ্ঠী। আজকের বিহার কিন্তু সেই লালুর বিহার নয়, আর তিনিও আর সেই মানুষ নন যিনি একদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংকল্প নিয়ে যা খুশি তাই করার ছাড়পত্র পেয়েছিলেন। এখন তাকে প্রতিদিন 14টা ওষুধ খেতে হয়। হাসপাতাল আর বাড়ি, এর বাইরে তিনি কদাচ কোথাও যান না। 2022 সালে আপনাদের স্মরণে থাকতে পারে, সিঙ্গাপুরে লালুর কিডনি প্রতিস্থাপন হয়েছিল। তারপর থেকে তার শরীর দুর্বল এবং ভয়ানক রকম অনিশ্চিত। তার ফলে রাজ্যটা কিন্তু পড়ে আছে এক অদ্ভুত রাজনৈতিক দ্বন্দ্বে। সেই দ্বন্দ্বটা কি? একদিকে বিহারের রাজনৈতিক সচেতনতা, অন্যদিকে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অবহেলা। এর মাঝখানে বন্দি বিহার। লালু প্রসাদ আজ আর রাজ্যের হাল ধরেন না, কিন্তু তার ছায়া আজও ঘিরে রেখেছে বিহারের রাজনৈতিক আকাশ। লালু তার ভক্ত ও সমর্থক কুলের কাছে আজও এক জীবন্ত কিংবদন্তি, এমন একটা মিথ যা তার বিরুদ্ধে কোনো রকম প্রচার এক ছটাকও প্রভাব ফেলতে পারে না। এখন এই যে জঙ্গলরাজ শব্দটা কিভাবে তার উৎপত্তি হলো, আপনারা কতজন খবর রাখেন জানি না। লালু কিন্তু তার একটি আত্মজীবনী লিখেছেন, নিজের হাতে লেখেননি, সাংবাদিক নলিন ভার্মার সঙ্গে যৌথভাবে লিখেছিলেন, যার নাম হচ্ছে গোপালগঞ্জ টু রায়সিনা, মাই পলিটিক্যাল জার্নি। এই আত্মজীবনীতে জঙ্গলরাজ শব্দটা কোথা থেকে এসেছিল লালু তার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, আমি তখন সবে মুখ্যমন্ত্রী হয়েছি। একদিন খবর পেলাম যে পাটনার যে সবুজ গলফ কোর্স, প্রায় 200 একর জায়গা জুড়ে জড়িয়ে থাকা, সেখানে গুটি কয়েক বড় লোক ছাড়া আর কারুর প্রবেশাধিকারই নেই। আমি খোঁজ খবর নিয়ে দেখলাম গলফ ক্লাব সেই একটা জিমখানা ক্লাব নাম দিয়ে 1916 সাল থেকে এই জমি দখলে রেখেছে, কিন্তু জমির আসল মালিক হচ্ছে আমাদের রাজ্য সরকার। আমি তখন ঘোষণা করলাম যে এভাবে চলতে পারে না, গলফ কোর্স উঠিয়ে দাও, উঠিয়ে দিয়ে সেখানে এই যে আমাদের পাটনাতে যে চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানার বন্য প্রাণীদের যাতে তারা আরও বিস্তৃত এলাকায় বিচরণ করতে পারে তার সুবিধে করে দেওয়ার জন্য ওই গলফ কোর্সের ভিতরে বাঘ সিংহের একটা সাফারি পার্ক তৈরি হোক। তিনি ভেবেছেন, লালুর কথায় তিনি লিখছেন, আমি ভেবেছিলাম যদি দরিদ্র পরিশ্রমী মানুষের ওই গলফ ক্লাবে প্রবেশাধিকার না থাকে, তাহলে হাতে গোনা কয়েকজন বড় লোকের জন্য তা রিজার্ভ থাকবে কেন?
বরং তার চিড়িয়াখানার সঙ্গে যুক্ত করে দেওয়া ভালো। অন্তত প্রাণীরা তো স্বাধীনভাবে বিচরণ করতে পারবে। এই সিদ্ধান্ত লালু ঘোষণা করার সঙ্গে সঙ্গে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আজ কলকাতার দুটি গলফ কোর্স, টালিগঞ্জ ক্লাব এবং আরসিজিসি, দুটোই কিন্তু আদতে ওয়াকফ সম্পত্তি। আজকে যদি সেই ওয়াকফ সম্পত্তি যারা ওয়াকফ এর দাবিদার তাদের কাছে ফেরানো হয়, তাহলে কলকাতায় অভিজাত কুলে যেরকম গেল রব উঠবে, পাটনায় কিন্তু সেদিন পাটনা গলফ কোর্সকে কেন্দ্র করে লালুর সিদ্ধান্তের বিরুদ্ধে ঠিক তাই হয়েছিল। লালু লিখছেন, ওরা প্রচণ্ড ক্ষেপে গেল, আমাকে বলতে শুরু করলো আমি নাকি একনায়কতন্ত্র চালু করেছি। সেই থেকে বলা শুরু হলো বিহারে জঙ্গল রাজ চলছে। লালু কিন্তু শেষ পর্যন্ত তার প্রত্যয়ে অবিচল থাকতে পারেননি, তার সিদ্ধান্ত কার্যকরও করেননি। ফলে গলফ ক্লাব আজও স্বীয় মহিমায় পাটনায় বহাল আছে। এটা গেল লালুর ভাষ্য। আরও একটি ভাষ্য, যেটা সকলে জানি, হয়তো বা লালুর মন গড়া নয়, সেটা মূল কথা হলো বিহারে জঙ্গল রাজ চলছে এই কথা প্রথম উচ্চারণ করেছিল পাটনা হাইকোর্ট 1997 সালের অগস্ট মাসে। কেন করেছিল সেই প্রেক্ষাপটটাও এই সুযোগে আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই। 95 সালের নির্বাচনে লালুর নেতৃত্বাধীন জনতা দল 164টি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পায়। সেই ভোটের স্লোগান ছিল ভোট লালু কা, রাজ হামারা। অর্থাৎ লালুকে ভোট দাও, তাহলেই শাসন হবে আমাদের। সেই প্রথম বিহারের কোনো মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের জন্য বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরলেন। প্রয়াত মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিনহার পরে যে রেকর্ড প্রথম লালুই তৈরি করেছিলেন, তারপর নীতিশ অবশ্যই লালুর রেকর্ডও ভেঙে দিয়েছেন। এখন এই যে শ্রীকৃষ্ণ সিনহা আর লালুর মাঝামাঝি যে সময়কাল, তাতে বিহার 23 জন মুখ্যমন্ত্রীকে দেখেছে আর 5 বার রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে গেছে। তারা কেউই তাদের কাজের পূর্ণ মেয়াদ সম্পূর্ণই করতে পারেননি। কেউ 4 দিনের জন্য সরকার চালিয়েছেন, আর বরাত জোরে কেউ কেউ আবার 3 বছর অথবা 3.5 বছর। তখন ভাঙাচোরা জনতা দলে লালু প্রসাদই ছিলেন সর্বজন স্বীকৃত নেতা। তাই 1996 সালের 29 জানুয়ারি তিনি যখন দলের জাতীয় সভাপতি পদে নির্বাচিত হন, কেউ অবাক হয়নি। কিন্তু সেই উত্থানের মুহূর্তেই শুরু হয়েছিল তার পতনের সূচনা। পাটনায় তখনই শুরু হয়েছে পশুপালন দফতরের বিভিন্ন শাখা থেকে অতিরিক্ত তহবিল তোলার অভিযোগের তদন্ত, অর্থাৎ সেই বিখ্যাত ফডার স্ক্যাম। 1997 সালের জুনে বিহারের তৎকালীন রাজ্যপাল AR কিদওয়াই সিবিআইকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমতি দিয়ে দেন। আর তখনই শুরু হয়ে যায় জনতা দলের ভিতরে তীব্র গণ্ডগোল। যে যার মতো করে তাদের আস্তিন থেকে ছুরি বের করতে শুরু করেন।
দলের ভিতরে আওয়াজ ওঠে, লালুকে অবিলম্বে সরে যেতে হবে। কিন্তু লালু তো লালুই, তিনি পদত্যাগ না করে দলটাকেই ভেঙে দিলেন। জুলাইয়ে দলের সভাপতি নির্বাচন হওয়ার কথা ছিল, যেখানে শারদ যাদব তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগে থেকেই ঘোষণা করে দিয়েছিলেন। লালু শারদকে বারে বারে বোঝানোর চেষ্টা করেন যে যদি তাকে জনতা দলের সভাপতির পদটিতে থাকতে দেওয়া হয় তাহলে তিনি বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিতে রাজি। কিন্তু শেষ পর্যন্ত কোনো সমঝোতা হতে পারেনি। আর তাই 22 জন লোকসভা সদস্যের মধ্যে 18 জন এবং রাজ্যসভার 6 জন সদস্যকে সঙ্গে নিয়ে তিনি নতুন দল গঠন করেন। নাম হয় রাষ্ট্রীয় জনতা দল। তবু মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে হয় তাকে। যাওয়ার আগে তিনি তার গৃহিণী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে যান। আর তার অল্প কিছুদিন পরেই পাটনা হাইকোর্টে এক মানহানির মামলায় শুনানিতে আদালত মন্তব্য করে, রাজ্য সরকার এ রাজ্যে কোথায়? এখানে তো শুধুই জঙ্গলের রাজত্ব। সেই শুরু। তারপর থেকে আজ 2025, যখনই ভোট আসে জঙ্গলের রাজত্বের গল্প ফিরে ফিরে আসে। জঙ্গলের রাজাকে তা স্পর্শ করে না। স্পর্শ করলেও আজ তিনি প্রতিক্রিয়া জানানোর মতো জায়গায় নেই। তবু জঙ্গল রাজের উল্লেখ করা মানে লালুর প্রভাবের কথা আরও একবার স্মরণ করে দেওয়া, এবং সেটাই বোধহয় এই আলো আঁধারির মাঝখানে বাস করা লালু প্রসাদ যাদবের জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক স্বীকৃতি। নমস্কার, ভালো থাকুন।